আজকে আমরা যে পড়ব সেটা হলো হ্যাশিং। এই হ্যাশিংটা এটা একটা টেকনিক। হ্যাশিং হচ্ছে একটা টেকনিক যার মাধ্যমে ডেটাগুলোকে বিভিন্ন লোকেশনে রাখা হয়। যেমন মনে করো তোমাদের সবারই আইডি নাম্বার আছে, স্টুডেন্টদের নিজেদের আইডি নাম্বার আছে। এই আইডি নাম্বারটা কিন্তু ইউনিক, তাই না? তোমাদের আইডি এইভাবে লেখা হয় 2320, লাস্টে হয়তো 001, তারপরে যখন 002, এভাবে 010, এভাবে 100, এভাবে, তাই না? তোমরা জানো যে এই নাম্বারগুলো কিন্তু ইউনিক, আইডি নাম্বারটা ইউনিক। আচ্ছা, আমরা এইটা হচ্ছে আমাদের মনে করো ডেটাবেস, এইটা হচ্ছে তোমাদের মনে করো ডেটাবেস, যেখানে তোমাদের ইনফরমেশনগুলো রাখা আছে। হয় তোমাদের পার্সোনাল ইনফরমেশন রাখা আছে, রেজাল্ট রাখা আছে, অ্যাকাউন্টস রাখা আছে, বিভিন্ন ধরনের ইনফরমেশন ডেটাবেসে রাখা আছে। আমরা যখন এই আইডি দ্বারা সার্চ করি তখন শুধু ওই নির্দিষ্ট আইডির যে ইনফরমেশন সেইগুলোই আসে। অ্যাকাউন্ট জানতে চাইলে শুধু এই 1 নাম্বার আইডির অ্যাকাউন্টস ইনফরমেশনই আসবে। তার মানে হচ্ছে যখন আমরা এই আইডিটা দিয়ে সার্চ করি, এই আইডি এই ডেটাবেসের মধ্যে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত এর মাঝখানে একটা স্ক্যানিং করে, সে খোঁজে, সার্চ করে এই 1 কোথায় আছে। ফুলটা দিয়েই সার্চ করে, কারণ সে ইউনিক একটা নাম্বার। তো ফুলটা স্ক্যানিং করে সে নিশ্চয়ই নির্দিষ্ট একটা লোকেশনে এই জায়গাতে হয়তো তার ইনফরমেশনগুলো পেয়েছে, সেখান থেকে সে এইগুলো নিয়ে এসে আমাদের এইখানে ডিসপ্লে করে দেয়, তাই না? আমরা তো এরকমই, মানে বাইরে থেকে দেখলে এরকমই বুঝি। আমরা একটা আইডি দিয়ে সার্চ দিই, ডেটাবেসে যা সে নিজেকে সার্চ করে, স্ক্যানিং করে, পেয়ে গেলে পরে সে আউটপুট হিসেবে দেখায়, আর না পেলে গেলে বলে যেটা ইনভ্যালিড আইডি, বা একটা মেসেজ এরকম আসে যে আইডিটা সঠিক নয়। কিন্তু আইডিগুলো হইতে হয় ইউনিক। তো এইখানে ডেটাবেসে ডেটা রাখা আছে, অর্থাৎ স্টোর করা আছে। আমরা একটা নাম্বার দ্বারা সার্চ করতেছি, এই যে নাম্বার দ্বারা সার্চ করতেছি, মনে করো এইটা একটা কি, এইটা একটা নাম্বার, এই কিটাই মনে করো নাম্বার, এগুলো নাম্বার, তবে এইগুলো একটি ইউনিক টাইপের নাম্বার। যে নাম্বারগুলো দ্বারা আমরা ডেটাবেসে সার্চ করে ডেটা পাই। নাম্বারে সার্চ যখন করি, এইখানে ডেটা যখন ডেটাবেসে থাকে তখন ডেটা থাকার নিয়ম হচ্ছে এই আইডিটার একটা লোকেশন থাকে, কোনো একটা লোকেশন আছে, এই পজিশনে হয়তো 001 আছে। এই যে লোকেশনে আছে, এই লোকেশনের এই অংশটাকে বলা হয় ইন্ডেক্স। এই ইন্ডেক্স নাম্বারকে সে খুঁজে বের করে, ওই ইন্ডেক্সের আন্ডারে একটা টেবিল থেকে সে তথ্যগুলো নিয়ে নেয়। মানে ওই ইন্ডেক্স ধরে ধরে টেবিলে আমরা যখন ডেটাগুলো রাখি, টেবিলে কিন্তু 3টা ইম্পর্ট্যান্ট জিনিস আছে। এক, এর একটা রো হয় যেটা ভার্টিক্যালি থাকে, এটাকে আমরা বলি রো। একটা কলাম থাকে, ভার্টিক্যালি হয়, তাই না? আর একটা জিনিস থাকে কি, সেটা হলো সেল। এই অংশটাকে একটা রো আর একটা কলামের কমন যে ক্ষুদ্রতম পয়েন্ট, সেটাকে বলি সেল। আর একটা জিনিস হয়, এই টেবিলে ডেটাগুলো যখন থাকে, ডেটাগুলোর একটা সিরিয়াল নাম্বারে থাকে, অর্থাৎ ডেটাগুলো যে থাকে এটা রো নাম্বার 1, রো নাম্বার 2, রো নাম্বার 3, এই যে রোগুলোকে নাম্বারিং করছি, এইগুলোকে আমরা বলতেছি ইন্ডেক্স। ঠিক আছে? তো এই কি দ্বারা যখন ডেটাবেসকে সার্চ করা হয় তখন সে আগে ইন্ডেক্সের মধ্যে খোঁজে, এই যে এই ইন্ডেক্সটা কোথায় আছে। এই ইন্ডেক্স পেয়ে গেলে সেই ইন্ডেক্সের ভেতরে যে ভ্যালু আছে, এইখানে ভ্যালু বলতে আমরা বুঝতেছি তার ইনফরমেশন, সেই ইনফরমেশনটাকে সে আমাদের সামনে প্রদর্শন করে দেয়। ফুল প্রসিজিওরটা কি খেয়াল করতে পেরেছ? যদি করতে পারো, এখন আসো এই জায়গাতে হ্যাশিং জিনিসটা কিভাবে কাজ করে। এটাই একটা হ্যাশিং। এইখানে হ্যাশিং ফাংশনটা এইভাবে কাজ করে যে একটা কি দ্বারা হ্যাশিং ফাংশনের মাধ্যমে, এটাকে মনে করো হ্যাশিং ফাংশন, কি দ্বারা যখন হ্যাশিং ফাংশনের মাধ্যমে ডেটাবেস থেকে তার ইন্ডেক্সকে আইডেন্টিফাই করে তার ভ্যালুটাকে রিট্রিভ করা হয়, সেটা হচ্ছে একটা হ্যাশিং টেকনিক। হ্যাশিং ফাংশন ব্যবহার করতে হবে, যেখানে একটা কি দ্বারা ইনপুট দিতে হবে, সে ডেটাবেসের মধ্যে গিয়ে অর্থাৎ মেমোরিতে গিয়ে সে ইন্ডেক্সকে আগে খুঁজে বের করবে, ওই ইন্ডেক্সের আন্ডারে যে ইনফরমেশন আছে, ভ্যালু আছে, সেটাকে সে রিট্রিভ করবে। এই পুরা কাজটা হচ্ছে একটা হ্যাশিং টেকনিক।
এইভাবে কাজ করে। তাহলে লাগে হচ্ছে হ্যাশিং টেকনিকে লাগে হচ্ছে একটা কি, যা মেমোরিতে তার লোকেশনকে সার্চ করে। এই লোকেশন সার্চ মানে ইন্ডেক্স নাম্বারকে সার্চ করে। আমরা যখনই এর ডেটাগুলো মেমোরিতে রাখি তখন এর জন্য একটা ইন্ডেক্স নির্দিষ্ট করি, একটা পয়েন্ট নির্দিষ্ট করি। যেমন তোমাদের পয়েন্ট হচ্ছে ডিসক্রিট ম্যাথমেটিক্স 14 ব্যাচ ERF সেকশনের ইন্ডেক্স নাম্বার হচ্ছে 601। 601 হচ্ছে এই রুমের জন্য ইন্ডেক্স নাম্বার। আমরা যদি স্যাটারডেতে 10টার সময়ে 601 নাম্বার রুমে সার্চ করি তাহলে 14 ব্যাচের ERF সেকশনকে পাবো। এই যে 601 এইটা হচ্ছে এই ইসের জন্য, এই লোকেশনটার জন্য একটা ইন্ডেক্স নাম্বার, ঠিক আছে। তো এই নাম্বারের মধ্যে আমরা ভ্যালু পাবো কি, 14 ব্যাচের EF সেকশনের স্টুডেন্ট পাবো। এগুলো তোমরা হচ্ছে, আমরা হচ্ছে ভ্যালু, তাই না। সার্চটা কী হবে, আমি যখন ক্লাসে আসতে চাচ্ছি, আমি মনে করি একটা কি, তো আমি যখন এখানে আসতে চাচ্ছি আমাকে তখন এই রুমে এই লোকেশনে আসতে হলে 601 নম্বর রুমেই আসতে হয়, আমাকে 601 খুঁজে বের করতে হয়। 601 পাওয়া মানে তোমাদেরকে পেয়ে যাওয়া। তো আমি ধরো কি হিসেবে আছি, আমি এটাকে কিভাবে খুঁজে পেয়েছি, কোনো না কোনো একটা প্ল্যান দেখে, এই বিল্ডিংয়ের একটা প্ল্যান আছে, সেই প্ল্যান দেখে আমি খুঁজে বের করেছি, আচ্ছা এটা 6 তলায় গেলে হয়তো রাইট সাইডে গেলে এখানে পেয়ে যাব। একটা ফাংশন, আমি যে একটা প্ল্যানিং দেখে খুঁজে পেয়েছি, এটা একটা ফাংশন। তো কোনো একটা কি, সেটা যদি কোনো একটা ফাংশন মানে হ্যাশিং ফাংশনের মাধ্যমে যদি তার মেমোরিতে লোকেশনটাকে ইন্ডেক্স নাম্বার খুঁজে পাওয়া, এটাই হচ্ছে পুরো একটা টেকনিক। এই পুরো টেকনিকটাকে আমরা বলতেছি হ্যাশিং টেকনিক, কারণ হ্যাশিং ফাংশন ইউজ করা আছে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে হ্যাশিং ফাংশনটা কি, বাকিগুলো তো সিম্পলি বুঝতেই পারছো। হ্যাশিং ফাংশনটা কি, হ্যাশিং ফাংশনটা হচ্ছে এটাও একটা ফাংশনের মতন যেখানে 3টা মেথডে কাজ করে। হ্যাশিং ফাংশন 3টি মেথডে কাজ করে থাকে। না, আমরা সরাসরি ইউনিক নাম্বারটাকে, এটা তো ইউনিক নাম্বার, এই নাম্বারগুলোকে আমরা সরাসরি ইন্ডেক্স হিসেবে ব্যবহার করব না। আমরা হ্যাশিং ফাংশনের 3টা মেথড আছে, 3টার কোনো একটা মেথডকে ফলো করে এই নাম্বারগুলো থেকে, অথবা হয় ইউনিক নাম্বার থেকে অথবা ভ্যালু থেকেও করা যায়। মানে 2টা উপায় আছে। এক, তুমি ভ্যালুর উপর থেকে ইন্ডেক্স নাম্বার আইডেন্টিফাই করতে পারো হ্যাশিং ফাংশনের সাহায্যে, অথবা ইউনিক আইডি নাম্বার থেকেও তুমি হ্যাশিং ফাংশনের কোনো একটা মেথড অ্যাপ্লাই করে ইন্ডেক্স নাম্বার তৈরি করতে পারো। তবে এই ইন্ডেক্স নাম্বারগুলোও আবার একটা ইউনিক টাইপেরই হবে। আর একটা ইন্ডেক্স নাম্বারে এক জাতীয় ইনফরমেশনই রাখা যাবে। মানে এই 1-এর ইনফরমেশন শুধু একটি মাত্র ইন্ডেক্সেই রাখা যাবে, আবার এই 10-এর ইনফরমেশনও আলাদা একটা ইন্ডেক্সেই রাখতে হবে। একই ইন্ডেক্সে 2 জনের ইনফরমেশন রাখা যাবে না। রাখলে পরে কী হবে, ওটা ওভারলোডিং হয়ে যাবে, ওটা করা যাবে না। আমাদের অবশ্য আলাদা আলাদা সেলে রাখতে হবে। কীগুলো হচ্ছে, আমরা যে কাজটা করব আমরা নাম্বার থেকেই করব। এই নাম্বারগুলো কমপ্লেক্স টাইপেরও হতে পারে। কমপ্লেক্স বলতে হচ্ছে, আমি বলতে চাচ্ছি সাইজে বড়, মানে অনেক বড় ডিজিটও হতে পারে, ছোট ডিজিট হতে পারে। ম্যানুয়ালি করার জন্য ছোট ছোট ডিজিট আমরা এখানে অনায়াসে করতে পারবো, বাট নাম্বারের ডিজিট যদি বড় হয়ে যায় তাহলে আমাদের পক্ষে এটা ম্যানুয়ালি করাটা টাফ হয়ে যাবে। এটা প্রোগ্রামিংয়ের সাহায্যে আমরা শুধু প্রসিজিওর দেখবো, আচ্ছা এইভাবে কাজ করে। আমরা যখন প্রসিজিওর জেনে যাব, আমরা এখান থেকে অ্যালগরিদমটাকে ডিফাইন করে নিয়ে কোডিং করতে পারি। তবে একটা জিনিস মাথায় রাখতে পারো, এটা ডেটা স্ট্রাকচারের একটা পার্ট। ডেটা স্ট্রাকচারের মধ্যে এই হ্যাশিং ফাংশনটা 100% স্টুডেন্টের মধ্যে ইমপ্লিমেন্টেশন 20-30% স্টুডেন্টই করতে পারে। কারণ হচ্ছে এই হ্যাশিং ফাংশনটা প্রাইমারি স্টেজটা খুবই ইজি। অ্যাডভান্স টেকনিক মানে একটু অ্যাডভান্সে চলে গেলে অনেক স্টুডেন্টের কাছে এটা কঠিন মনে হয়। কারণ হচ্ছে এর ভেতরে প্রচুর কন্ডিশন, এত বেশি কন্ডিশন যা তোমাদের এই পুরো কোর্সের মধ্যে কোনো জায়গাতে এত কন্ডিশন নাই। এই কারণে আমি যখন পড়াবো তখন ওই বেসিক পার্টের অল্প কন্ডিশনগুলোই পড়াবো। বেশি দূরে তোমাদের ডাটা স্ট্রাকচার স্যার নিয়ে যাবে, তখন তোমাদের ওখানে নিয়ে যাবে ইমপ্লিমেন্টেশন করাবে। আমি তোমাদের খালি বেসিক পার্ট এবং প্রসিজিওর শেখাবো, যে এই প্রসিজিওরে কাজ করে। এখান থেকে শেখার উদ্দেশ্য প্রসিজিওরটা এইভাবে কাজ করে বুঝতে পেরেছি। আর এই কাজ করতে গেলে আমার অনেক লিমিটেশন আসে, তখন অনেক কন্ডিশন দিয়ে ওগুলো ঠিক করে নিতে হয়। এইটা হ্যাশিং ফাংশনে মেথড হচ্ছে 3টা, বাট এইটার প্রবলেম তৈরি হইলে সলিউশন করার জন্য ইউজ করা হয়
কলিশন টেকনিক। এই কলিশন টেকনিকে মেথড আছে কম করে হলেও 9টা। হ্যাশিং ফাংশনের মেথড হচ্ছে 3টা, বুঝো। কিন্তু এই 3টা দিয়ে কাজ করার সময় যে প্রবলেমগুলো তৈরি হয় তখন যে সলিউশন করতে হয়, মানে ব্যাপারটা হচ্ছে এরকম। এক্সাম্পল দেই, আমি ওই সিটে বসে আছে, ধর ওই সিট নাম্বারটা 7, ওই সিটে দেখা গেল যে আর একজনের কাছে টিকিট বিক্রি হয়েছে, সে ওই 7-ই। তখন কি হলো, এদের মধ্যে একটা কলিশন তৈরি হয়ে গেল। তখন কি করতে হবে, নিশ্চয়ই দুইজনকে তার এক সিটে বসানো যাবে না, কারণ স্পেস ওই ধরনের না। নিশ্চয়ই তাকে আগের সিটে অথবা পরের সিটে বসাইতে হবে অথবা পাশে বসাইতে হবে। এখন তাকে পাশেই বসাও আর আগে বা পরের কোনো সিটে বসাও, নিশ্চয়ই কোনো না কোনো একটা মেথডের মাধ্যমে করতে হবে। মানে আমি চাইলেই তো এক জায়গাতে নিয়ে বসাইতে পারবো না, কারণ মেমোরির যে কোথায় ফাঁকা আছে ওইটা তো আমরা হাত চোখে দেখি না। তার মানে হচ্ছে তোমাকে কোনো না কোনো একটা টেকনিকের সাহায্যে তাকে একটা খুবই কম সময়ের মধ্যে একটা নির্দিষ্ট নিয়ারেস্ট লোকেশনেই রাখতে হবে, ঠিক আছে। এইটা করার জন্য যে কলিশন টেকনিক ইউজ করা হয়, এর টেকনিক আসলে আরও বেশি আছে সম্ভবত। আমি 9টা পর্যন্ত পেয়েছি, তোমাদের স্যাররাও 2টি কি 3টির বেশি পড়াবে না, কারণ এটা অনেক বড় বড় টেকনিক। মানে ফাংশন ইজি, এটা টেকনিকগুলো হচ্ছে কমপ্লেক্স, ঠিক আছে। তারপরেও আমরা একটি মাত্র মানে টেকনিক দেখবো এখান থেকে, যেটা খুব সিম্পল, ঠিক আছে। এখান থেকে এইটা পড়ানোর উদ্দেশ্য হচ্ছে শুধু প্রসিডিউরটা একবার দেখা যাচ্ছে, হ্যাশিং ফাংশন এইভাবে কাজ করে, আমরা চাইলে এইভাবে করতে পারি। তবে কমপ্লেক্স দিকে এগিয়ে গেলে অনেক কন্ডিশন এবং লিমিটেশন থাকে, যে কারণে এই হ্যাশিং ফাংশন শুধু নির্দিষ্ট কিছু কাজের জন্য খুব ভালো। তার মধ্যে একটা হচ্ছে ক্রিপ্টোগ্রাফিতে শুধু ভালো, কিন্তু ক্রিপ্টোগ্রাফিতে অ্যাডভান্স, কারণ যেহেতু কাজটা কমপ্লেক্স। ইন জেনারেলি সাইবারে তো তুমি কোন কাজটাই বেশি প্রায়োরিটি দিবা, যে কাজটা মোর কমপ্লেক্স। ইন জেনারেলি কেউ সহজে ওটা ডিক্রিপ্ট যাতে করতে না পারে। সো তোমাকে যদি তুমি চাও যে খুবই কঠিন একটা কাজ করতে চাই, তাহলে হ্যাশিং ফাংশন খুবই মানে সিকিউরিটিপূর্ণ, মানে কারণ এটার এত লিমিটেশন আর কন্ডিশন থাকে, আর কাস্টমাইজ করা যায়, ইউজার কাস্টমাইজ করতে পারে। সো দেখা যায় যে অন্যর পক্ষে এই লজিক ধরাটা খুব টাফ। তোমাদের যেরকম ক্রিপ্টোগ্রাফির একটা যে মেথডটা ফার্স্ট পড়াবো, ওইটার যদি কেউ সিকোয়েন্স বুঝে ফেলে, সে তোমার কিটাকে বের করে নিতে পারবে, কারণ সে বুঝে যাবে যে আচ্ছা এর কোনো একটা না কোনো একটা হবেই, এই 27টার কোনো একটা না কোনো একটা হবেই। তো একটা একটা করে সার্চ করলে এমনিই বের হয়ে আসবে। কিন্তু এইটার ক্ষেত্রে যেহেতু লিমিটেশন অনেক, কাস্টমাইজ হয় অনেক, সো এইটার ক্ষেত্রে টেকনিকটাকে অন্যের বুঝে নেওয়া খুব টাফ, যতক্ষণ না তুমি হিন্টস দিচ্ছ। দ্যাট মিনস এটা সিকিউরিটির জন্য খুবই ভালো, যেহেতু এটা কমপ্লেক্স, এটা অবশ্যই সিকিউরিটির জন্য তত ভালো। ইন জেনারেলি যেগুলো টেকনিক খুব বেশি কমপ্লেক্স টাইপের হয়, সিকিউরিটির জন্য ওইগুলোই বেটার, কারণ অন্য কেউ সিকোয়েন্স বুঝতে পারে না, ঠিক আছে। আচ্ছা দেখ, আমরা যদি একটু খুব সিম্পলিভাবে ভাববা, এবং আমি খুবই বেসিক পার্টটাই বলবো, তবে প্রসিডিউর এইভাবেই কাজ করে, যত বড় কমপ্লেক্স নাম্বারই হোক না কেন, ঠিক আছে। তো আমরা প্রথমে আসি হ্যাশিং ফাংশনের যে 3টা মেথড আছে। হ্যাশিং ফাংশনের 3টা মেথডের মধ্যে প্রথম মেথডটাকে বলা হয় ডিভিশন মেথড, 2 নম্বরটাকে বলা হয় মিড স্কোয়ার মেথড, আর একটা হলো ফোল্ডিং মেথড। ডিভিশন মেথডটা প্রথমে আসো। ডিভিশন মেথড, এইখানে হ্যাশিং ফাংশন বলতে কিন্তু এই অংশটাকে বোঝায়, যে এইটা দ্বারা হ্যাশিং ফাংশনকে বোঝানো হয়, এবং এইটা দ্বারা বোঝানো হচ্ছে যে এটা লেখার স্টাইল, এটা যে হ্যাশিং ফাংশনে একটি কি থাকবে যার মাধ্যমে মেমোরিতে লোকেশনটাকে সার্চ হবে। কি দ্বারা সার্চ হবে। এখন আসি ডিভিশন মেথড। ডিভিশন মেথডের একটা ফর্মুলা আছে এই অঙ্কটা করার জন্য, সেটা হচ্ছে লেখা হয় এরকম, যে ডিভিশন মেথডে হ্যাশিং যে ফাংশন, এটা বের করার জন্য আমরা ইউজ করি নাম্বার নেই একটা, সেই নাম্বারটাকে মড করা হয় মনে করো পি দ্বারা। আমরা একটা নাম্বার নেব, তাকে মড করব পি দ্বারা। এইখানে এন দ্বারা একটা নাম্বার বোঝানো হচ্ছে। সাপোজ মনে করো এখানে আছে 52, 91, 67, 48। এইটা একটা অ্যারে নাম্বার, মনে করো এটা একটা অ্যারে, ঠিক আছে। এই নাম্বারটা
এই ডেটাবেজের মধ্যে কোথাও থাকবে, মেমোরি লোকেশনে কোথাও থাকবে। তো মেমোরি লোকেশনে দুইটা পার্ট থাকবে, একটা হলো ইন্ডেক্স আর এইখানে থাকবে তার ভ্যালুটা। ভ্যালু বলতে ইনফরমেশন, ঠিক আছে? আমরা সিম্পলিভাবে বোঝার জন্য আমরা নাম্বার নিচ্ছি, ভ্যালু নিচ্ছি, ঠিক আছে? তো এইখানে এই 52 বা এই নাম্বারগুলো অর্থাৎ এই ভ্যালুগুলো এই মেমোরিতে রাখবো। রাখার জন্য আমরা যে কাজটা করব, আমাদের ইন্ডেক্স নাম্বারটাকে আমরা আইডেন্টিফাই করব যে এই 52 কোন ইন্ডেক্সে রাখবো, 91কে কোন ইন্ডেক্সে রাখবো। এইগুলো করার জন্য আমার এই ইন্ডেক্স নাম্বারটা লাগবে। সেই ইন্ডেক্স নাম্বারটা আমরা পাবো হচ্ছে এই ডিভিশন মেথড থেকে। ডিভিশন মেথডে কী করব, নাম্বার অর্থাৎ এই 52, 91 এই নাম্বারগুলোকে নিয়ে মড করব পি এর সাথে। পি মানে হচ্ছে যে কোনো নাম্বারই নেওয়া যায়, তবে বেস্ট হচ্ছে প্রাইম নাম্বার। তুমি যেটাই নাও না কেন, তুমি 2 নাও, 3 নাও, 5 নাও, 7 নাও, 9, 11 নাও, যাই নাও না কেন, এই পি এর মানটা একটা প্রাইম নাম্বার নেওয়াটা বেস্ট হবে। কারণ প্রাইম নাম্বার নিলে পরে কলিশন অনেক রিডিউস হয়, এরপরেও তৈরি হয়। কিন্তু যদি আমরা প্রাইম ছাড়া গণহারে জোড় বিজোড় নাম্বারগুলো নিতে থাকি, যেগুলো প্রাইম নাম্বার নয়, সেই ক্ষেত্রে কলিশন হিউজ পরিমাণে বেড়ে যায়। কিন্তু আমরা যদি প্রাইম নাম্বারটা নেই, তাহলে আমাদের কলিশন প্রথম পর্যায়ে অনেক কমে যায়। এরপরেও কলিশন কিছু কিছু জায়গাতে তৈরি হবে, সেগুলো আমরা কলিশন টেকনিকের মাধ্যমে সলভ করতে পারি। না, এই প্রাইম নাম্বারটা দুইভাবে নেওয়া হয়। এক, দিয়ে দেওয়া হয়। 2, তুমি যে কোনো একটা নিতে পারো। এখন তুমি নেওয়ার সময় একটু টেকনিক অবলম্বন করতে হবে, কারণ আমি যখন দিয়ে দিব তখন আমার বিবেচনা হচ্ছে যে এইখানে 4টা নাম্বার দিয়েছি, তার মানে মিনিমাম 4টা ঘর হলেই হয়। কিন্তু দেখা যাবে যে এইগুলোকে, এই নাম্বার যে কোনো একটা প্রাইম নাম্বার যদি নেই, 2 নেই আর 3 নেই আর 7 নেই, তাই না, আর 5 নেই, দেখা যাবে যে এইটার দ্বারা এমনও হতে পারে যে সেম ইন্ডেক্স আসতেছে অথবা এমন ইন্ডেক্স আসতেছে যেটা অনেক দূরে। মনে করো যে এখানে 4টা রাখার জন্য হয়তো হতে পারে যেরকম রিমাইন্ডার ভ্যালু আসতে পারে হচ্ছে মড করলে পরে হয়তো 11 আসা মানে কিন্তু অনেক দূরের। তার মানে হচ্ছে এদিক 0 থেকে 10 পর্যন্ত এর ভিতর বসবে 3টা, আর 11 নম্বর ইন্ডেক্সে বসবে একটা, মানে মেমোরিতে অনেক জায়গা ওয়েস্ট হবে। না, আমরা সার্চ করবো শুধু নাম্বার দিয়ে, তার মানে 5টা নাম্বার থাকলে 5টা নাম্বার 5 বার খালি চেক করব। তো এইখানে এই পি এর মান দুইভাবে দেওয়া যেতে পারে। একটা হচ্ছে আমি তোমাকে বলে দিতে পারি, যেমন ধরো এইটার ক্ষেত্রে আমি বলে দিলাম যে পি এর মান 7 হিসেবে কনসিডার করো। তো যখন পি এর মান 7 কনসিডার করতে বলবো, তুমি সাথে সাথে বুঝে যাবা আমার ইন্ডেক্স হবে 7টা, মানে 7 পর্যন্ত। 7 পর্যন্ত মানে কিন্তু 0 থেকে 7 পর্যন্ত মানে 8টা হয়ে যাবে। 0 থেকে 6, 1, 2, 3, 4, 5, 6, মানে এলো 7টা ইন্ডেক্স হবে। আর যদি তোমাকে নিতে বলতাম, মানে বলিনি আমি পি এর কোনো কনসিডারেশন বলিনি যে পি এর মান কত হবে, তাহলে তুমি যেহেতু দেখতেছো ডেটার পরিমাণ কম, তুমিও ছোট টাইপের একটা প্রাইম নাম্বারই নাও। যদি দেখো ডেটার পরিমাণ হিউজ, তুমি একটা বড় প্রাইম নাম্বার নাও। কিন্তু ইঞ্জিনিয়ারিং ম্যানুয়ালিতে যখন আমরা চেক করেছি, তো দেখা গেছে যে 11 প্রাইম নাম্বার নিয়ে করাটাই অনেক কঠিন, মানে অনেক লাগে, বেশি হয়ে মনে হয়। কারণ 11তে নেওয়া মানেও হচ্ছে কত, 0 থেকে 10 পর্যন্ত অনেকগুলো ঘর। আবার যদি এমন হয় যে কিছু বড় নাম্বার দেওয়া হয়েছে, প্রাইম নাম্বার যদি বড় নেই, তাহলে রিমাইন্ডার কমাইতে পারবো। যত বড় প্রাইম নাম্বার নিব তত কিন্তু রিমাইন্ডার আমার কমে, যখন কমবে তখন আমার স্পেসও কম লাগবে। কিন্তু প্রাইম নাম্বার যদি ছোট নেই, তাহলে রিমাইন্ডার বড় আসবে, বড় আসলে আমার স্পেসও বেশি লাগবে। ঠিক আছে? তো এটা আসলে ডিপেন্ডস করে আমরা এইখানে নাম্বার দেখে ইউজার নিজের যদি ঠিক করে যে আমি 7টা নাম্বার নিব অথবা 5টা নিব, 3টা নিব অথবা 11 নিব। এখানে 11ও নেওয়া যায়, 17 নেওয়া যায়, তাই না? আমরা কিন্তু নিতে পারি। তার মানে হচ্ছে একজ্যাক্টলি থার্ড পারসন জানবে না যে আমি কোন প্রাইম নাম্বার ইউজ করেছি। তার মানে তাকে যদি খুঁজতে হয় অনেক সময় ব্যয় করতে হবে, ততক্ষণে আমার কাজ কিন্তু উদ্ধার হয়ে যাবে। দেখো হ্যাকিংগুলো কিভাবে হয়। আমি সেন্ডার, এখান থেকে ডেটা সেন্ড করছি, আমিরের কাছে যাবে।
এখানে হয়তো 1 সেকেন্ড সময় লাগে। আমাদের এখান থেকে ডেটা সেন্ড করলে আমেরিকার কাছে যাইতে 1 সেকেন্ড সময় লাগে। তাহলে মাঝখানে যে থার্ড পার্টি করতে অ্যাক্সেস হচ্ছে তাকে এই 1 সেকেন্ডের মধ্যেই কিন্তু ডিক্রিপ্ট করতে হবে। তাকে অবশ্যই 60 সেকেন্ডসেরও কম সময়ের মধ্যে ডিক্রিপ্ট করতে হবে। যদি না করতে পারে তাহলে ডেটা তার কাছে চলে গেলে সে কিন্তু রিসিভ করে ফেললে আর ওই ডেটা ধরতে পারবে না, মানে পথে ধরতে পারবে না। হ্যাকিংগুলো হয় হলো পথে, মানে ডাকাতরা যে কাজটা কী হয়, ডাকাত করে হলো রাস্তায়, মানে পথে। তোমার গন্তব্যে পৌঁছা গেলে কিন্তু করে না, মাঝখানে কোথাও তোমাকে ছিনতাই করছে, তাই না? তো এরকম হ্যাকিং যে কাজটা হয় সেটা হচ্ছে ডেটা সেন্ড করতে যদি 30 সেকেন্ড সময় লাগে তাহলে হ্যাকিং করতে হবে 30 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে। এই ডেটা ট্রান্সফার হইতে হইতে মাঝপথেই এটাকে হ্যাক করে নিয়ে নিতে হবে। তো আমরা যে মানে আমি সেন্ডার, আমি এই ডেটাটা আমেরিকা পাঠাচ্ছি, হয়তো প্রাইম নাম্বার 7 ধরে ক্যালকুলেশন করে পাঠিয়েছি। এই ডেটাগুলো অন্য কেউ কন্ট্রোল নিতে চাইলে তাকে এই 30 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে তাকে এই 7 প্রাইম নাম্বার যে ইউজ করা হয়েছে সেটা বের করে ফেলতে হবে। তাকে প্রথমে 2 দ্বারা চেক করতে হবে, তারপরে 3 দ্বারা চেক করবে, 5 দ্বারা করবে, তারপরে না 7-এ যাবে। ততক্ষণে আমার ডেটা কিন্তু ট্রান্সফার হয়ে যাবে। তো যদি এখানে ডেটা আরও হিউজ হতো, তাদেরকে 1 বাই 1 চেক করতে তার যে সময় লাগবে, অবশ্যই ডেটা যদি ট্রান্সফার হয়ে যায় সে আর করতে পারবে না। তো এইখানে যদি আমরা ইউজার আমি 7 নিলাম বা 11 নিলাম, আমি কি করলাম, এইটা আমিরকে আগে থেকে আমার জানানো আছে বা আমি কোনোভাবে জানিয়ে রাখলাম, অন্য কোনোভাবে আমরা আমিরকে জানিয়ে রাখলাম যে আমার এই ডেটাকে ডিক্রিপ্ট করার কি হচ্ছে 7, অথবা এটা হচ্ছে 11, অথবা এততম প্রাইম নাম্বার। তাহলে আমি জানলাম শুধু কিটা, আর শুধু ও জানলো, তার মানে ও অনায়াসে এটা কিন্তু ডিক্রিপ্ট করে দেখতে পারবে। মাঝখানে যে আছে তাকে কিন্তু এই সিকোয়েন্স ধরতে গেলেই সময় লাগবে। ততক্ষণে যদি আমার ডেটা তার কাছে চলে যায় সে আর কিছু করতে পারবে না। বুঝাইতে পারছি? এই কারণে এই প্রাইম নাম্বারটা আসলে ইউজারের উপরে বেশি ডিপেন্ড করানো হয়। আমরা নেওয়ার সময় খেয়াল করব যে এমন একটা প্রাইম নাম্বার নিব যত রিমাইন্ডার ছোট পাওয়া যায়। রিমাইন্ডার যত বেশি পাইতে থাকবা ইন্ডেক্স তত বেড়ে যাবে। এখানে তাই দেখো 7টা ইন্ডেক্স হয়েছে, আমার ডেটা বসবে 4টা, 3টে ঘর নিশ্চিত খালি থাকবে। আমার জন্য কিন্তু ওয়েস্ট, মেমোরিতে লোকেশন ওয়েস্ট। কিন্তু ওয়েস্ট হইলেও আমার সিকিউরিটি আছে, কারণ তাকে 7টা লোকেশনে খুঁজতে যে সময় লাগবে ততক্ষণে আমার ডেটা কাজ হয়ে যাবে। বুঝতে পেরেছ? মানে কাউকে তুমি যদি কনফিউজ করতে চাও বিভিন্ন উপায় আছে। আমি ডেটা পাঠাচ্ছি ধরো 3টার ডেটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু আমি মেমোরিতে লোকেশন দিয়ে দিলাম 500। এটা কেন দিলাম? যে থার্ড পার্টি সে যখনই দেখবে মেমোরির সাইজ এত বিশাল, সে ভাববে না জানি কত ডেটা আছে। তো সে সার্চ করতে গেলে কোথা থেকে শুরু করবে? সে আগে থেকে শুরু করতে পারে, শেষ থেকে শুরু করতে পারে, মাঝখান থেকে করতে পারে, যেভাবেই করুক না কেন সে কিন্তু বিপদে পড়বে। কারণ হচ্ছে কি, আমি তো ডেটা কোথায় রাখছি তার কিটা যদি শুধু আমেরিকা বলে দেই, সে কিন্তু ডিরেক্ট ওখান থেকে অ্যাক্সেস করবে। এতগুলো মেমোরি তাকে ওয়েস্ট করতে হবে না। এই কারণে হ্যাশিং ফাংশনের মাধ্যমে কাস্টমাইজেশনটা খুব হিউজ। যেহেতু কাস্টমাইজেশন হিউজ হচ্ছে আর বোঝা যায় না, মানে এক্স্যাক্টলি তুমি কি প্রাইম নাম্বারটা ইউজ করেছো বা নাম্বারটা ইউজ করেছো, সো হ্যাক করাটা বেশি কঠিন হয়ে যায়। বুঝাইতে পারছি? এই কারণে এনক্রিপ্টে এই মেথডটা বেশি ইউজ করা হয়। আচ্ছা, আমরা যে কাজটা করব, তাহলে এই পিটা একটু বুঝতে পারছো যে কীভাবে নিতে হবে। একটু কাস্টম, তুমি 7ও নিতে পারো, 5ও নিতে পারো, 11ও নিতে পারো, 13 নিতে পারো, এই সবগুলোই কিন্তু কাজ করবে। আমরা যদি 7 নিয়ে থাকি তাহলে এই নাম্বারগুলোকে যদি মড করি, 52 মড হচ্ছে 7, 91 মড 7, 67 মড 7, 48 মড 7, এইগুলোর ক্ষেত্রে রিমাইন্ডার কত আসবে? 7 দিয়ে করলে এইটা আসবে হচ্ছে 3, এইটা আসবে 0, এটা আসবে 4, 6, এটা 4 আসবে, এটা 6 আসবে। শিওর? তোমরা তো ক্যালকুলেটার দেওয়া না, আসে বের করে নিবা। এটার মানে হচ্ছে আমার এই 52 ডেটাটা থাকবে 3 নম্বর ইন্ডেক্সে, অর্থাৎ এই পজিশনে। 91 থাকবে 0 পজিশনে, অর্থাৎ 91 এখানে থাকবে। 67 থাকবে 4-এ, এটা হচ্ছে 67, আর 48 থাকবে 6। যখন একজন থার্ড পার্টি এটা খুঁজতে যাবে, তাকে এলোমেলো খুঁজলে তো সে কখনোই খুঁজে পাবে না, সময় ওয়েস্ট হবে। তাকে হয় প্রথম ইন্ডেক্স থেকে সার্চিং শুরু করতে হবে, নাহলে লাস্ট পজিশন থেকে সার্চিং শুরু করতে হবে। কারণ হচ্ছে সে যদি এলোমেলোভাবে সার্চিং করে সে সিকোয়েন্স কখনোই ধরতে পারবে না।
আবার যদি এটাকে সে এই পি এর মান প্রথমে সার্চ করতে হবে তাকে 2 দ্বারা, তারপরে হচ্ছে 3 দ্বারা, তারপরে 5 দ্বারা, তারপরে 7, অর্থাৎ এই দুইটা দিয়ে 2 দিয়ে 4টাকে সার্চ করতে হবে, তারপরে 3 দিয়ে 5 দিয়ে, সময় কিন্তু চলে যাবে, ততক্ষণে কিন্তু ডেটার ডেস্টিনেশনে চলে যাবে। ঠিক আছে, তার মানে হচ্ছে আমরা ডেটাটাকে এভাবে রেখে দিতে পারি। এর মানে হচ্ছে যখন আমি 952 এই ডেটাটাকে খুঁজতে চাইবো, এটা নিশ্চিত যে 3 নাম্বার ইন্ডেক্সেই পাবো যদি এই ফরম্যাট ফলো করি। বুঝাইতে পারছি? আচ্ছা, মনে করো আমরা আর একটা নাম্বার নিলাম 83, এই জায়গাতে আর একটা নাম্বার অ্যাড করে দিলাম 83। তার মানে এখানেও আমাদের 83 mod 7 করতে হবে। এই নাম্বারটা কত আসবে? এটাও দেখো ইন্ডেক্স নাম্বার 6 আসে। প্রশ্ন হচ্ছে এইবার কলিশন তৈরি হয়ে গেছে, তাহলে এখন কলিশন টেকনিকে যেতে হবে। কলিশন টেকনিকের সবচাইতে বেসিক একদম ফান্ডামেন্টাল কনসেপ্ট হচ্ছে এরকম, যদি কলিশন হয়, এটা কিন্তু কোনো মেথড না, কলিশনের একটা টেকনিক। ঠিক আছে, মেথড হচ্ছে যে অনেকগুলো আছে, সেগুলো আলাদা, বাট একটা বেসিক টার্ম হচ্ছে এরকম যে যদি কলিশন হয় প্রাইমারি স্টেজে, যে কেউ এই স্টাইলটা ফলো করতে পারে। সেটা হচ্ছে এই যে আমার 6 এটা ওভারলোড হয়েছে, তাহলে 6-এর সবচাইতে নিয়ারেস্ট ব্ল্যাঙ্ক ইন্ডেক্সে সে রাখতে পারবে 7-এ অথবা 5-এ। প্রশ্ন হচ্ছে এখানে 7 নাই, কারণ ইন্ডেক্সকে আমি 7 প্রাইম নিয়ে 6 পর্যন্ত ব্লক করে রেখেছি। তার মানে এখানে 7-এ যাওয়ার কোনো স্কোপ নাই, তাকে বাধ্য হয়ে মানে ইন্ডেক্স নাম্বার কমিয়ে নিতে হবে, যেটা আছে তার থেকে 1 ইন্ডেক্স কমিয়ে দিতে হবে। এই দিকে কমিয়ে মানে তাকে একটা লুপ চালাইতে হবে, লুপ চালায় চেক করতে হবে আমার ইন্ডেক্স আছে 6, এটাকে যদি আমি লুপ চালিয়ে ডিক্রিজ করি 6-এর পরে 5, এখানে ব্ল্যাঙ্ক আছে কিনা, ব্ল্যাঙ্ক থাকলে ডেটা বসে যাবে, না থাকলে এটাতে ডেটা থাকলে সে আবার সার্চ করে 4-এ যাবে, ডেটা পাইছে, 3-এ যাবে, ডেটা পেয়েছে, 2-এ যেত। যদি এখানে কোনো একটা ডেটা থাকতো তাহলে এ ডিক্রিজ করে সার্চ করতে করতে এসে 2-এ বসতো। মানে এইখানে আবার হ্যাঁ জিরোতে যখন আসার পরে তোমাকে 2টা পথই সার্চ করতে হবে। মানে দেখো এখানে যদি একটা 7-এ থাকতো, যদি আমরা হতো কোনো কারণে মনে করো যে এটা 11 পর্যন্ত নিছি, তাহলে এখানে আরও থাকতো। তার মানে এই 6 হয় ডিক্রিজ পজিশন না হলে ইনক্রিজ পজিশন, দুইটার যে কোনো একটাতে রাখতে হবে। তুমি কোনটা নেবে এটা তোমার ব্যাপার, তুমি কোডিং করার সময় ঠিক করবা যে আমি ইনক্রিজে যায় করব নাকি ডিক্রিজে যায় করব। যে কোনো একটা ফরম্যাট ইউজ করতে হবে। 2টা করলে যেটা হবে কি, তাহলে তোমাকে লিমিটেশন করে দিতে হবে যে যখনই কলিশন পাওয়া যাবে ওই ডেটাকে ডিক্রিজেও সার্চ করতে হবে, ইনক্রিজেও সার্চ করতে হবে। তার মানে কাজ হয়ে গেল কি আরও কমপ্লেক্স হলো। তার মানে আরও কমপ্লেক্স মানে কি, অন্যের কিন্তু খুঁজে বের করতে বেশি টাইম ওয়েস্ট হবে। আর এই দিকে তুমি যে কোনো একটা কিছু করেছো অথবা বলেই দিলা, তুমি যার কাছে পাঠাচ্ছ নিশ্চয়ই দেখো সবসময় কি কোড কিন্তু একজনের না একজনের কাছে দিতেই হয়, সেটা যে কোনোভাবে, মানে তুমি নিজে গিয়ে যে দিয়ে আসতে পারো, অথবা থার্ড পার্টি কর্তৃক দিতে পারো, অথবা হাইড কোনো মাধ্যমে দিতে পারো। মানে ট্রাস্টেবল একটা মেথড মাধ্যম তোমার লাগবেই। ব্যাংকের যে কি কোডটা আসে ওটা একটা কাগজে হাইড হয়ে আসে, যে পাঠায় সে নিজেও জানে না কি নাম্বার পাঠিয়েছে, কারণ এটা এমনইভাবে হাইড করে তৈরি করা হয় যে এটা তৈরি করে সে নিজেও কিন্তু জানে না যে তোমার এটিএমের পাসওয়ার্ডটা কী, সে ওইভাবেই কিন্তু ডিজাইন করে আসে। তার মানে হচ্ছে কোনো না কোনো একটা মাধ্যম দিয়ে আসবে। আর একটা হতে পারে আমার পক্ষ থেকে জুবাইরকে আমি বলে দিয়েছি যে আমার এই কাজের ডিক্রিপ্ট করার কি হচ্ছে এরকম, সেটা যা আমিরকে বলে দাও, আমার ডেটা যাবে আমিরের কাছে, আর ও যে হচ্ছে কিটা বলে দিবে। অথবা আমার ডেটার সাথেও কি পাঠানো যায়, ডেটার সাথে দেখবো অনেক সময় এরকম থাকে, ডেটার সাথেই মানে বক্সের সাথে চাবিও দিয়ে দেওয়া হয়েছে, এরকম করা যায়। কিন্তু চাবিটা কিভাবে ব্যবহার করবে সেটা কিন্তু বলে দেওয়া নাই, কারণ চাবি পাইলেই যে তুমি লকটা খুলতে পারবা এরকম না, কারণ ওই চাবি ইউজ করার নিশ্চয়ই কোনো একটা সিস্টেম আছে যার ইঙ্গিত ওখানে আছে, যে ইঙ্গিতটা শুধু আমি আর আমিরই জানবো, কারণ আমি পাঠিয়েছি তার কাছে নিশ্চয়ই আমার কোনো একটা ইঙ্গিত আছে, কোনো না কোনো একটা হিন্টস থাকবেই। ঠিক আছে, তো যাই হোক যেটা বলছিলাম, এইটার ক্ষেত্রে যদি সার্চ করি তাহলে আমাদের উচিত হবে এটাকে ডিক্রিজ পজিশনে এসে এখানে রাখা। যদি কোনো একটা ডেটা আমরা পাইতাম আর তার ইন্ডেক্স নাম্বার 0 হইতো, তাহলে এইবার কিন্তু 0-এর ক্ষেত্রে বাধ্য হয়ে আর ডিক্রিজের কিছু নাই, কারণ 0ই হচ্ছে আমরা লোয়েস্ট ধরবো। এরপর মাইনাস আমরা মেমোরিতে ওইভাবে ই করি না, আমরা 0 পর্যন্ত ইন্ডেক্স 0 থেকেই শুরু হয়,
অ্যারের ক্ষেত্রে, তাই না? তো আমাদের কি করতে হবে, এইটার ক্ষেত্রে ইনক্রিজ ইন্ডেক্সিংয়ে সার্চ করতে হবে। সার্চটা কি, ইন্ডেক্স বাড়াইতে হবে আর দেখতে হবে যে ভ্যালু আছে কি নাই, ভ্যালু থাকলেই আবার ইনক্রিজ করবে। এইভাবে কতক্ষণ যাবে, যতক্ষণ না সে একটা নিয়ারেস্ট ব্ল্যাঙ্ক স্পেস পাচ্ছে। তার মানে দেখো এই সিম্পল অংশটাই যদি আমরা ইমপ্লিমেন্টেশন করতে চাই, এখানে অনেকগুলো ফাংশন তৈরি করতে হবে। এক, এই নাম্বারটা ফিক্স করতে হবে যেটা হাইট, এটা কাউকে বলা যাবে না। দুই, আমি এইখানে যে নাম্বারগুলো দিয়েছি নাম্বারগুলোর মধ্যে আমি জানি যে আমি যখন রেগেছি তখন এরকম কলিশন তৈরি হয়ে গেছে, তাহলে কলিশন হওয়ার কারণে আমি কোন ওয়েতে কাজ করেছি তার একটা ইঙ্গিত ওই কিয়ের সাথে রেখে দিতে হবে। ওই নাম্বার যেটা পি ধরবো তার সাথে একটা ইউ রেখে দিতে হবে, শর্তও রেখে দিতে হবে যে এইরকম ইনকনসিস্টেন্ট সিচুয়েশনে তুমি এই স্টাইলটা ফলো করো, পেয়ে যাবা। ঠিক আছে? তার মানে এই পদ্ধতিতে কিন্তু ডেটা হাইড করা কমপ্লেক্স, মানে অন্যের পক্ষে ডিক্রিপ্ট করা এটা কমপ্লেক্স। কারণ তুমি যে কত নাম্বার প্রাইম, আবার দেখো এইটাই যদি আমরা প্রাইম নাম্বার 11 নিয়ে কাজ করতাম তাহলে দেখবা যে এইগুলোর ইন্ডেক্স আরও অন্য কিছু হয়ে আসতে পারে, এই ডেটাগুলো এই ইস্যুতেই থাকবে না। এই কারণে যারা খুব ইসের টেকনিকে কাজ করে তারা কি করে জানো, একবার 7 দিয়ে ইন্ডেক্সিং করে দ্বিতীয়বার আবার করে। এই নাম্বারগুলো অনেকে করে কি, এই প্রাইম যখন নাম্বার অনেক বড় হয়, অনেক বড় বড় নাম্বার 4 ডিজিট 5 ডিজিটের নাম্বার মনে করো, তখন কি করে এই প্রাইম নাম্বার ছোট নেয়, ছোট নিলে এইখানের যে ইন্ডেক্স সেগুলোও একটু বড় টাইপের আসে, ওটাকে আবার আর একটা প্রাইম নাম্বার দিয়ে এই মডই করে। মানে কি 2বার মড করে 2টা কি দ্বারা, তার মানে কি থার্ড পার্টির পক্ষে বুঝতে পারা আরও কঠিন। কারণ এখানে কয় স্টেপে যে মড করছে এটা কিন্তু তাকে বুঝতে গেলে তাকে ইনফিনিটি সংখ্যকবার বিভিন্নভাবে সার্চ করতে হবে, ততক্ষণ তো আমার কাজ উদ্ধার হয়ে যাবে। বুঝতে পেরেছো না? তো যারা আরও কমপ্লেক্স করে তারা হচ্ছে একবার ডিভিশন মেথড ইউজ করে দ্বিতীয়বার আবার করে, মানে যে ইন্ডেক্স নাম্বার পায় 8-এর উপরে আরেকবার করে, তারপরে যে নাম্বার পায় সেই হিসেবে লোকেশনে রাখে। বুঝতে পেরেছো? তো প্রসিডিউরটা খালি বুঝছো কিনা সেইটা কও যে স্যার ডিভিশনের প্রসিডিউর বুঝেছি, প্রবলেম এখন একটা থেকে থাকলো, যদি এরকম হয়তো আরও একটা নাম্বার নিতাম তার ইন্ডেক্স 6 আসতো, তখন কি করতাম, আবার এইদিকেই খুঁজে খুঁজে এখানে চলে আসতো। তার মানে হচ্ছে কলিশন এখন যদি এরকম হয়, আমি 15টা ডেটা রাখতে যাচ্ছি, তার ভিতর 4টা ডেটাতেই কলিশন তৈরি হয়, তাহলে কিন্তু এটা একটা বিরক্তিকর। তাহলে তুমি এমনও হতে পারে ডিভিশন মেথড বাদ দিয়ে বিডি স্কোয়ার মেথডে চলে যাও, এটা দিয়ে হইতে পারে যে কলিশন 4টা হবে না, তার চেয়ে কম হবে। অথবা তুমি ফোল্ডিং মেথডে যাও, সেখানেও কম হওয়ার সম্ভাবনা আছে। মানে বেটার ওয়ে ইউজারকে বের করতে হবে, ডিজাইনারকে বের করতে হবে যে কোন মেথডটা ইজি হয়। কারণ হচ্ছে তুমি আবার এমন একটা কমপ্লেক্স করলা যে পরেতে তুমি বিপদে পড়ে গেছো। অবশ্যই তোমাকে তোমার কিটা কিন্তু ঠিক রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু হিন্টস একবার এলোমেলো হয়ে গেলে তুমি নিজেও কিন্তু আর ডিক্রিপ্ট করতে পারবে না। ঠিক আছে? এর সাথে তো অনেক কঠিন অ্যাডভান্স টেকনিক আছে। যেমন ধরো এই এনক্রিপশন করার 2টা টেকনিক ওয়ার্ল্ডে বেস্ট, অ্যাসিমেট্রিক আর হচ্ছে সিমেট্রিক। এই অ্যাসিমেট্রিক হচ্ছে অ্যাডভান্স, মোর অ্যাডভান্স। এর মধ্যে একটা অ্যালগরিদম আছে RSA। এই RSA এটা 3টা বিজ্ঞানীর নামের একটা টেকনিক জাস্ট। এই মেথডটা এই মুহূর্তে মানে স্টুডেন্ট লাইফের, মানে ইউনিভার্সিটি লাইফের মধ্যে যতগুলো টেকনিক পড়ানো হয় তার মধ্যে কমপ্লেক্স হচ্ছে RSA। আর যদি এর আর একটু অ্যাডভান্স চাও তাহলে DES, AES, এই 2টা টেকনিক এখন পর্যন্ত মোর স্ট্যান্ডার্ড রিলায়েবল টেকনিক। AES আর DES এগুলো স্ট্যান্ডার্ড এনক্রিপশন সিকিউরিটি এরকমই বলা হয় এগুলোকে। তোমাদের এই কোর্সের মধ্যে সময় পাইলে RSA শুধু ম্যাথ করব, মানে RSA-তে যে কি লাগে, মানে RSA মেথড এরকম যে ওইটা কি বের করার জন্য আগে একটা মেথড অ্যাপ্লিকেশন করে বের করতে হয়। এই মেথডটাই অঙ্কটা করলেই বুঝবে না যে RSA-র কি হবে, সেইটা বের করার জন্য স্যার এত বড় একটা অঙ্ক করাইছে, তাহলে মেথডটা বুঝতে হবে, ওটা মেথডটা আসলে অনেক বড়। ঠিক আছে?
আর ডিইএসে এই ইএসে কী করানো হয়, যখন তোমাদের সাইবারেও পড়াবে সারা শুধু ডিজাইনটাই করাবে, কারণ ওটা অ্যাকচুয়ালি মোর মানে কমপ্লেক্সের অ্যাডভান্স রিলায়েবল টেকনিক, যেটা এই সময়ের মধ্যে করানো সম্ভব না, ওটা করানোর জন্যই অনেক সময় দরকার। ঠিক আছে, তবে যদি কারো কোডিং খুব কোর লেভেল বেস থাকে তাকে দিয়ে এটা ইমপ্লিমেন্টেশন করানো সম্ভব, খুব হাই লেভেলের থাকতে হবে। মানে আমি শুধু ফাংশন জানি আর এই 10-20টা প্রবলেম সলভ করতে পারি এরকম হলে হবে না, কিন্তু অ্যাকচুয়ালি জেনুইনলি কোর কোডার হইতে হবে, তাহলে তার পক্ষে করানো সম্ভব, আদারওয়াইজ এটা করানো যায় না। তবে তোমাদের বেশ কিছু নর্মাল টেকনিক আছে, বেশ কিছু রেল ফেন্স, র কলাম, তারপরে হচ্ছে সিজার, তারপরে হচ্ছে পিএসই, এই জাতীয়গুলো ইমপ্লিমেন্টেশন করানো যায়। এবং এগুলো করলেও তোমাদের কাছে মজা লাগবে, কারণ তুমি তো টেক্সটকে বিভিন্ন ফরম্যাট টেস্টিং করে দিচ্ছ। যেরকম ধরো তোমাদের সাইবারে কমন একটা কাজ দেওয়া হয়, ইমেজের মধ্যে ডেটাকে হাইড করে বন্ধুর কাছে পাঠিয়ে দিতে হবে। শর্ত হচ্ছে তোমাকে 1 ঘন্টা সময় দিব, এর মাঝখানে ওর এই ইমেজ থেকে টেক্সট বের করতে হবে। যদি বের করতে পারো তার মানে তুমি ডিক্রিপ্ট করতে পেরেছো, আর যদি না পারো তার মানে তো তুমি ফেল করলা। এই টেকনিকগুলো খুব ইজিলি তোমাদের ল্যাবে করানো হয়। আচ্ছা যাই হোক, তাহলে ডিভিশন মেথডটা কি বুঝতে পেরেছো? আচ্ছা, মিড স্কোয়ারটায় আসি। আচ্ছা, এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, যদি আমরা বেশি ইন্ডেক্স নিয়ে ফেলি, অর্থাৎ প্রাইম নাম্বার যদি বড় নেই, তাহলে আমাদের ডেটার তুলনায় প্রাইম নাম্বার যদি বেশি বড় নেই, তাহলে মেমোরিতে অনেক লোকেশন ওয়েস্ট হবে। ঠিক আছে, কিন্তু ওয়েস্ট হইলেও সিকিউরিটি কিন্তু থাকবে, কারণ অন্যকে কনফিউজ করাই তো আমার কাজ। আচ্ছা, আমরা মিড স্কোয়ারের আগে ফোল্ডিংটাই যাই, কারণ ফোল্ডিংটা ইসের চেয়ে তুলনামূলকভাবে ইজি। ফোল্ডিং মেথডটা বলছে ফোল্ড করা। ফোল্ডিং মেথডের কাজ হচ্ছে ফোল্ড করা। এই ফোল্ড করা বলতে বোঝায় হচ্ছে যোগ করা। কীরকম? এই যে 52 নাম্বার আছে, এটাকে তার ডিজিটগুলোকে শুধু যোগ করা। 91 আছে, এটা আসবে হচ্ছে 9 + 1 10 আসবে। এখানে 6 + 7 13 আসবে। 4 + 8 এটা 12 আসবে। 8 + 3 এটা 11 আসবে। খেয়াল করো, আমরা এখন কিন্তু ফোল্ডিং মেথডে আছি। ঠিক আছে, ফোল্ডিং মেথডের কাজ হচ্ছে যতগুলো ভ্যালু থাকবে নাম্বারের প্রত্যেকটা ডিজিটের যোগফল সমষ্টি। কিন্তু এইবার হলো টেকনিক, যোগ করলে ছোট ছোট কিছু নাম্বার আছে সিঙ্গেল ডিজিট পেতাম, বাট এখানে কিন্তু একাধিক ডিজিট পাওয়ার সম্ভাবনা আছে। এই কারণে ফোল্ডিং মেথডে প্রাথমিকভাবেই নেওয়া হয় ইন্ডেক্স 99, হচ্ছে 100 সরি ইন্ডেক্স নেওয়া হয় হলো 100, মানে 00 থেকে 99 পর্যন্ত, অর্থাৎ ইন্ডেক্স হবে 00, 01, 02, 0 এইভাবে যে মনে করো ডট এখানে যাবে 99 পর্যন্ত। অনেক বেশি স্পেস নিয়ে ফেলছি, তাই না? প্রথমে একটা টেকনিকের কথা বলতেছি, যে দেখা গেল যে এখানে 2 ডিজিটের ইন্ডেক্স আসতেছে, তাহলে আমরা যে কাজটা করব 100 ইন্ডেক্স ধরেই নিব, অর্থাৎ 00 থেকে শুরু করে 99 পর্যন্ত নিব। এখন দেখো, এটা 7 নাম্বার, এটা 10, এটা 13, এটা 12, এটা 11, কোনো কলিশন হয়নি, ডেটাগুলো অনায়াসে থেকে যাবে। কিন্তু এতে আমাদের মেমোরিতে অনেক বেশি জায়গা নিয়েছে। আমরা চাইলে পরে এই জায়গাটাকে আরও কমাইতে পারি। কিভাবে কমাইতে পারি? এই যে নাম্বারটা পেয়েছি ইন্ডেক্স, এটাকে পুনরায় ফোল্ডিং করতে পারি। এটা পুনরায় ফোল্ডিং করতে গেলে এইখানে একটা আবার ঝামেলা, প্রথম নাম্বারটাই সিঙ্গেল নাম্বার এসেই গেছে, কিন্তু ফোল্ডিং করার সময় অবশ্যই যতগুলো নাম্বার আছে তাদের যোগ হইতে হবে। এখন এই নাম্বারকে নিজেকেই নিজে যোগ করবো, তাহলে তো আবার 14 মানে বেড়ে যাবে না। শর্ত হচ্ছে, যদি মানে ডিজাইন তোমাকে এইভাবে করতে হবে, সিঙ্গেল নাম্বার থাকলে 0-র সাথে যোগ হবে, আর বাকি নাম্বারগুলো তাদের ইন্ডিভিজুয়াল ডিজিটের সাথেই যোগ হবে। তার মানে এই নাম্বারটা যোগ হবে 0-র সাথে, হবে 7, এইটা নিজেদের মধ্যে যোগ করলে হবে 1, নিজেদের মধ্যে যোগ করলে 4, 3, 2। এইবার দেখো সিঙ্গেলে চলে আসছে এবং এটা 9-এর মধ্যেই পসিবল। দ্যাট মিনস প্রথমে যেটা আমরা লিখেছিলাম তার মধ্যেই আমরা এই ডেটাগুলো রেখে দিতে পারি। তুমি চাইলে একাধিক করতে পারো, বললামই তো, তুমি এইটা দিয়ে 00 থেকে 99 ইন্ডেক্স নিয়ে রেখে দিতে পারো, রেখে দিয়েছো, শেষ। তুমি চাইলে যে না এত স্পেস দিব না, তুমি আবার পুনরায় ফোল্ডিং করেছ, এইবার ইন্ডেক্স 9-এর মধ্যে এটা গেছে, তুমি চাইলে করবা, না চাইলে না করবা, তবে অপশনগুলো তোমার খোলা। কতবার ফোল্ডিং করেছো
সেটা শুধু তুমি জানবা, আর কী হিসেবে যে থার্ড টাইম ফোল্ডিংয়ের পরে মেইন ইন্ডেক্স পাওয়া যাবে। তার মানে আমি শুধু বলে দিব যে ডেটা ডিক্রিপ্ট করার কি হচ্ছে থার্ড, তুমি বুঝে গেলা থার্ড টাইম ফোল্ডিং করলে পেয়ে যাব। আর ওই সিঙ্গেল নাম্বার পাইলে তোমার কোড করার সময়, ডিজাইন করার সময় ওইভাবেই করতে হবে। সিঙ্গেল নাম্বার যদি পাই তার সাথে ডিফল্ট 0 যোগ করব, আর বাকিগুলো তাদের ইন্ডিভিজুয়াল নাম্বারের সাথেই যোগ হতে থাকবে। দেখো এখন যদি অনেক নাম্বার নেই, যদি নাম্বার হয়তো 15টা, এইরকম 1 ডিস্কে আনা কিন্তু রিক্স, ওতে কলিশন তৈরি হবে নিশ্চিত। কারণ সিঙ্গেল নাম্বার হয় 9 পর্যন্ত, 15টা নাম্বার নিশ্চয়ই 15-এর মধ্যে হবে না, তার মানে হচ্ছে 2 ডিজিটেই থাকতে হবে। তার মানে তোমার হচ্ছে 99 ইন্ডেক্সিংয়ের মধ্যেই উত্তম হবে। হ্যাঁ, কলিশন যখনই হবে তখন ওই পূর্বের মতন সার্চ করে ইন্ডেক্স নিয়ারেস্ট ব্লাঙ্ক স্পেস খুঁজে বের করে সেখানে দিবা, এগুলো সবচাইতে সহজ উপায়। আর যদি আমরা কলিশনের জেনুইনলি যে অনেকগুলো টেকনিক রয়েছে সেগুলো ফলো করি, তাহলে সেগুলো ফলো করেও করা যাবে। আমরা ওগুলো ধীরে সুস্থে আসি, কারণ এইটা শেখানো তোমাদের আমার এখানে কাজ না, আমার কাজ হচ্ছে হ্যাশিং ফাংশন কিভাবে কাজ করে এটা শিখে গেছো। এখন ডেটা স্ট্রাকচারের টিচার ওইখানে তোমাদের এই হ্যাশিং টেকনিকের ইমপ্লিমেন্টেশন করাবেন, হয়তো সবগুলো করাবেন না, 2টা হলেও তো করাবেন। ওই সময় তোমার স্যার এই টেকনিক দিয়েই করাবেন, কারণ হচ্ছে যখন এই ডেটা রাখতে যাবো নিশ্চিত কলিশন হবে। আর কলিশন না দিলে তো তোমার শেখানো যাবে না, এমনি দিলে তাহলে তো ওটা ইজি হয়ে গেল, ওটা তো কোনো টেকনিকই থাকলো না। টেকনিকই তো ওইটা যে তোমাকে এই কলিশন দিয়ে সলভ করতে হবে। আচ্ছা, মিড স্কোয়ার এইটার ক্ষেত্রে নিয়মটা হচ্ছে আমরা যদি এখন মিড স্কোয়ারে যাই, মিড স্কোয়ার টেকনিকটা কাজ করে হচ্ছে এইভাবে যে প্রথম পর্যায়ে এটা হলো 67, 48, 83 ফোল্ডিং মিড স্কোয়ারে প্রথমে মনে রাখবা প্রথম কাজ যে ভ্যালু থাকবে অলওয়েজ তার স্কোয়ার করে দিতে হবে। অর্থাৎ এখানে 52 আছে, এর স্কোয়ার করে দিতে হবে, 91 স্কোয়ার, এগুলো সব স্কোয়ার করতে হবে। স্কোয়ার করলে একটা নাম্বার পাবো, একটা নাম্বার আমাকে বলো, এইটা একটু স্কোয়ার করে একদম বলো তো কত আসে। একটা বুঝতে পারলে বাকি সবই বুঝে যাবে একই টেকনিকে। 52 × 52 কত আসে একটু দেখো তো। 704, তাই তো? হ্যাঁ, 27, আরেকটা নাও, 2টা নেই, এইটা নেই, 8281। ঠিক আছে, মনে করো যে 2টা নিলাম। মিড স্কোয়ারের প্রথম কাজ আগে ভ্যালুটাকে স্কোয়ার করা, এটা ফার্স্ট স্টেপ। দ্বিতীয় স্টেপে এসে 2টা উপায় আছে, বেসিক পর্যায়ে 2টা উপায় আছে। 1 নাম্বার উপায়, এই যে নাম্বারগুলো আমরা পাবো স্কোয়ার করার পরে এদের মিড লোকেশন ভ্যালু যেটা হবে, মানে এইখানে তো নাম্বার আছে, এই নাম্বারগুলোর যেটা মিড ডিজিট সেটাই তার ইন্ডেক্স নাম্বার। লক্ষণীয়, যখন আমরা ইভেন পাবো তখন আমাদের কাছে মিড নাম্বার পাওয়াটা টাফ হবে। তখন নিয়ম হচ্ছে মিড পজিশনের লেফট আর রাইট সাইডের নাম্বারের যোগফল। তার মানে হচ্ছে এইটা আছে ইভেন নাম্বার, এর মিড পজিশন যেখানে হয় এখানে কোনো ডিজিট নাই, এই পজিশন। তাহলে আমাদের কাছে আছে এইটের ঠিক আগের লোকেশন পরের লোকেশন, অর্থাৎ আমরা এখানে 4টা ডিজিট থাকলে হাই নাম্বারের 1 কম আর লোয়েস্ট নাম্বারের 1 বেশি। ইভেন নাম্বারের ক্ষেত্রে খুঁজে খুঁজে বের করতে হবে যে কোথায় মিড লেভেল আছে। মিড লেভেল যদি এটা হলো 4, তাই না, আমরা হচ্ছে কি হয় যে 4কে 2 দ্বারা ভাগ করলে 2, তার মানে আমরা পাই হচ্ছে এই পজিশনটা, তাই না। তাহলে এই পজিশন আর তার আগের পজিশন, এই 2টা নাম্বার নিতে হবে এবং তাদের যোগফল বের করতে হবে। মানে ফোল্ডিংয়ের ওই টেকনিকে কাজ করে। নিয়ম হচ্ছে এইটা নিব। আর যদি কোনো কারণে আমরা এরকম 5টা ডিজিট পেয়ে যেতাম, তাহলে বাই ডিফল্টই আমরা মিড নাম্বার পেয়ে যেতাম 3। যদি মিড নাম্বার সরাসরি অড নাম্বার থেকে পাওয়া যায় সিঙ্গেল, অথবা সিঙ্গেলই তো পাওয়া গেলে তো মিড কী পাবো, সিঙ্গেল, তাহলে ওই নাম্বারের স্কোয়ার করতে হবে। এইখানে মন দিয়ে শোনো, কিন্তু এইখানে কিন্তু ভুলে যাবা। কিন্তু প্রথম পর্যায়ে যদি ইভেন নাম্বার হয়
তাহলে আমরা তার লোকেশনের নিকটবর্তী যে দুইটা নাম্বার আছে তাদের যোগ করব, যোগ করে যেটা পাবো সেটাই ইন্ডেক্স। এখানে 2 ডিজিট পেলে ওইটাই ইন্ডেক্স। আর যদি কোনো কারণে 5 মানে অড নাম্বার হয়, অডের ক্ষেত্রে কিন্তু মিড ভ্যালু কাউন্ট মানে পাওয়া যায়। যেমন এইটার ক্ষেত্রে মিড ভ্যালু এখানে 3 পাওয়া যাচ্ছে। নিয়ম হচ্ছে যদি মিড পেয়ে যাই অডের ক্ষেত্রে, তাহলে সেই নাম্বারের স্কোয়ার করলে ইন্ডেক্স পাওয়া যায়। অর্থাৎ এইটার ক্ষেত্রে স্কোয়ার 3কে করলে হয় 9। এই 9 হচ্ছে অ্যাকচুয়ালি ইন্ডেক্স নাম্বার। হ্যাঁ, তো কলিশন হবে এটা বাধ্য, কারণ ডেটা যেই বেশি নিবা কলিশন হবে। আর কলিশন হইলে তুমি তো আরও কাস্টমাইজ করবা, সিকিউরিটি দেওয়ার জন্যই তো আমার এত কাহিনী করা। আমি দিলাম যে সব তোমরা যোগ করে বের করো, এটা তো সবাই জেনে গেল যে যোগ করলেই বের হয়ে যায়, তাহলে টেকনিক আর আসলো কোত্থেকে? এখানে কাস্টমাইজ করে ইউজার অনেকভাবে হাইড করতে পারে। এখানে কাজটাই তো হচ্ছে তোমার উপরে, তুমি কিভাবে ডিজাইন করছো। পারবা, কিন্তু মোটামুটি আমরা যাই ভাবি দেখা যায় কেউ না কেউ বের করে রেখে দিয়েছে। সমস্যা হলো এইটা। আরও চিন্তাভাবনা, এখনও যে রিসার্চ হচ্ছে না তা তো নয়, হচ্ছে তো, কেউ না কেউ তো বানাবেই, তুমিও বানাইতে পারো। তাহলে তোমাকে কী করতে হবে, আগে এক্সিস্টিং যত মেথড আছে সেগুলো শিখে নিতে হবে। সেগুলো শিখে নিলে তাদের নিশ্চয়ই দুর্বলতাগুলো তুমি বের করতে পারবা, আর দুর্বলতাকে সলভ করে দিলেই তো হয়ে গেল, নতুন একটা পেয়ে গেল। অবশ্যই এই হ্যাশিং টেকনিকটা যখন প্রথম ক্রিপ্টোগ্রাফির প্রথম যে মেথড ওয়ার্ল্ডে আবিষ্কার করা হয় সেটার নাম হলো সিজার সাইফার। সিজার সাইফারের মাধ্যমে পৃথিবীতে সর্বপ্রথম এনক্রিপ্টের টেকনিকটা মানুষের মাথায় আসে, এবং মিশরীয়রা এই কাজটা করে। তারা টেক্সটগুলোকে এলোমেলো করে দিত, 26টা লেটার, ঠিক আছে। এদের মনে করো আমরা লিখব কি, হয়তো মনে করো কাউ, তাই না, CO দিয়ে, তাই না। এই কাউ শব্দটা আমি পাঠাবো না, এই সি এর জায়গাতে হয়তো মনে করো আমি পাঠাবো হচ্ছে এরকম। এই জিনিসটা একটা কি দেওয়া আছে, এই জিনিসটা আমার টেক্সট হিসেবে যাচ্ছে, একটা কি আছে, ওই কি দিয়ে যদি এটাকে ডিক্রিপ্ট করা যায় তাহলে দেখা যাবে কাউ পাওয়া যাচ্ছে। তোমাদের এই কোর্সের মধ্যে আছে, সামনের ক্লাসেই পড়বো আমরা, সমস্যা নেই। আচ্ছা, এইটা বুঝতে পারছো? মিড স্কোয়ারের ক্ষেত্রে মনে রাখবা, প্রথম কাজ নাম্বারকে স্কোয়ার করে দিব। স্কোয়ার করে দিয়ে যদি ইভেন নাম্বার পাই তাহলে মিড পজিশনের নিকটবর্তী যে দুইটা নাম্বার হবে তাদের যোগফল ইন্ডেক্স হবে। আর যদি স্কোয়ার করার কারণে অড নাম্বার আসে তাহলে মিড যে নাম্বার পাবো সেই নাম্বারের স্কোয়ার করলে ইন্ডেক্স পাবো। এ পর্যন্ত ক্লিয়ার? এটা লিখে রাখো কিন্তু, না হলে ভুলে যাবা নিশ্চিত। আচ্ছা, এরপরে আসো আর একটা জিনিস বলি। দেখো, তুমি অনেক বড় একটা নাম্বারকে প্রথমে মনে করো যে ফোল্ডিং করেছো। প্রথমে ফোল্ডিং করছো, 2 ডিজিট করে নাম্বার আসছে বা 3 ডিজিট করে আসছে, ছোট প্রাইম নাম্বার দিয়ে ভাগ করছো, অনেক বড় বড় পাইছো ডিভিশনের ক্ষেত্রে। তুমি দেখো একবার ডিভিশন মেথড অথবা ফোল্ডিং মেথড ইউজ করে পরের স্টেপে যায় কিন্তু আবার মিড স্কোয়ার মেথড ইউজ করতে পারো। তার মানে কি, কমপ্লেক্সিটি তুমি আরও বাড়ায় দিচ্ছ। আমি যখন হিন্টস দিব কি, তখন আমাকে বলতে হবে ফার্স্ট টাইম কি নাম্বার হয়তো 7, এটা হবে ডিভিশন মেথড। দ্বিতীয়টা হচ্ছে ফোল্ডিং মিড স্কোয়ার মেথড, যেখানে হচ্ছে জাস্ট মিড স্কোয়ার মেথডই, আর তো কিছু বলতে হচ্ছে না, তাই না। মানে তুমি চাইলে কমপ্লেক্স থেকে আরও কমপ্লেক্স বানায় নিতে পারো, কিন্তু কথা হচ্ছে এত কমপ্লেক্স মানে তুমি মেনটেন করতে পারবা। সো এটার উপরে কাজ করতে হবে অনেক বেশি, অনেক করলে পরে তোমার কাছে অনেক কমপ্লেক্স জিনিসগুলো ইজি হতে থাকবে। আমরা এখন কোথায় আছি, 5টা 10টা ডেটা নিয়ে কাজ করছি। আর আমরা কী নিয়ে কাজ করতেছি, নাম্বার নিয়ে। টেক্সট নিয়ে তো কাজই করিনি, টেক্সট নিয়ে তো আরও কমপ্লেক্স হবে, আর ওই টেক্সটটা দিয়ে করাচ্ছি না। ওটা সাইবার সিকিউরিটি কোর্সের কাজ, ঠিক আছে। এখানে শুধু উদ্দেশ্য ছিল যে আমরা ডিসক্রিট ম্যাথমেটিক্সের মধ্যে ক্রিপ্টোগ্রাফি পড়ে, মানে এই পার্টটা পড়ে যায়। ক্রিপ্টোগ্রাফির মধ্যে অনেকগুলো টেকনিকের মধ্যে এটা একটা টেকনিক, আবার এই টেকনিকটা ডেটা স্ট্রাকচারের মধ্যেও ব্যবহার করা হয়। মানে এই টপিক্সটা ডেটা স্ট্রাকচারের মধ্যেও যায়, ক্রিপ্টোগ্রাফির মধ্যে যায়। এখানে শুধু শেখাইতে চাইছি এইটা যে হ্যাশিং একটা ফাংশন আছে, এই পদ্ধতিতে কাজ করে। কাজ করতে গেলে অনেক ঝামেলা তৈরি হয়,
কলিশন টেকনিকের মাধ্যমে সলভ করা যায়। তবে বেসিক্যালি আমরা যেটা করেছি খুবই প্রাইমারি স্টেজের কাজগুলো করেছি। এতে যতটুকু হয়েছে যে ফাংশনটা কীভাবে কাজ করে এতটুকু জেনেছো। এইটার জেনুইনলি ইমপ্লিমেন্টেশন, বিশেষ করে প্রথম তিনটা, যে এই তিনটা মেথড, অবশ্যই এই তিনটা তোমাদের ডাটা স্ট্রাকচারের স্যাররা করাইবে। যদি নাও পারে তো অ্যাটলিস্ট একটা হলেও ইমপ্লিমেন্টেশন করাবেই। এটা ওনারাও করছে, করাবেনি। না, মাল্টিপ্লিকেশন হ্যাশিংয়ের মধ্যে মেইনলি টাইপস হচ্ছে তিনটা। কলিশন টেকনিকের মধ্যে অনেকগুলো আছে, অনেকগুলো 7, 8, 9টার মতন টেকনিক আছে। ঠিক আছে, অনেকগুলো টেকনিক আছে। বুঝিনি, আবার বলো। এইটা তো হচ্ছে আমাদের ডিপেন্ড করতেছে, ইন্ডেক্স যদি 2 ডিজিটের এসে যায় তাহলে 99 পর্যন্ত নিতে হবে, আর ইন্ডেক্স যদি সিঙ্গেল আসে তাহলে আমরা তো 9 পর্যন্ত নিলেই হয়ে যাবে। ঠিক আছে, যেমন ধরো ফোল্ডিং করার সময় যদি প্রথম পর্যায়ে আমাদের 2 ডিজিট আসছিল, তার মানে 99 পর্যন্ত নিতে হতো, কিন্তু 2বার যখন আমরা ফোল্ডিং করেছিলাম তখন 9-এর মধ্যেই হয়ে যাচ্ছিল। তার মানে ডিফেন্স করতেছে আমার উপর, আমি কোনটা নিব। তুমি ডিসিশন নিবা যে স্যার আমার ইন্ডেক্সগুলো 9-এর মধ্যে আসে, সো 9 পর্যন্ত নিলেই এনাফ। আমার ইন্ডেক্স 2 ডিজিট আসা মানেই 99 পর্যন্ত নিতে হবে। তুমি চাইলে এরকম নিতে পারো না যে 0 থেকে আমি 57 পর্যন্ত নিব। না, তোমার স্টাইলটা হচ্ছে হয় 0 to 9, নাহলে 0 to 99, 0 to 999, 3, মানে আরও হিউজ স্পেস হয়। অ্যাকচুয়ালি উদ্দেশ্যটা হচ্ছে আমার হচ্ছে সিকিউরিটি দেওয়া, অন্যকে কনফিউজ করে দেওয়া। সে 500 জায়গায় আমারে খুঁজতে থাকবে, আমি তো থাকবো 2 জায়গাতে বা 1 জায়গাতে। তাকে ডিস্টার্ব করে, তার টাইম ওয়েস্ট করে দেওয়া, কারণ আমার ডেটা ট্রান্সফার হইতে যে সময় লাগবে সেই সময়টাকে তো কাটাইয়া দিতে হবে। তা নাহলে তো সে তো এই সময়ের মধ্যে এটাকে ডিক্রিপ্ট করে ফেললে তো 9টা স্পেস থাকলে তার জন্য সময় লাগবে 1 সেকেন্ড, আর যদি আমি 99টা স্পেস দিই তার তো আরও সময় বেড়ে যাবে। তো ওই সময় আমার লাগবেই না, ট্রান্সফার হয়ে যাবে। অ্যাকচুয়ালি ডেটা যখন ট্রান্সফার হয়, ওই ডেটাটাকে তুমি যদি কোনো কারণে হোল্ড করে নিয়ে, মানে মাঝপথে আটকায় নিয়ে সেটাকে অপারেশন চালাও, এদিকে কিন্তু নিশ্চিত যে আমি জানি এই ডেটা আসতে সময় লাগার কথা 1 মিনিট। যখনই আমরা দেখি যে সময় লাগছে 5 মিনিট, আমরা বুঝি যে মাঝপথে কেউ কিছু করেছে। তার মানে এরপরে যদি ওটা আসেও তোমার সন্দেহ হবে এইটাতে কিছু হয়েছে কিনা। বোঝা নাই? তো তোমার হচ্ছে সিকিউরিটির কাজগুলোই হচ্ছে